নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি 7টায় বাংলা। কি করেছে কেষ্ট? এক কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট জন্মাবে। কেষ্টরা এজেন্সিকে ভয় পায় না। অনুব্রতর গ্রেফতারির পর প্রথমবার তার পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। সত্যি একটা দুটো কেস নিয়ে আপনারা এজেন্সি করুন, আমার কোনো আপত্তি নেই। যদি সত্যি কেউ অন্যায় করে, আইন আছে, আইনের পথে চলবে। পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন। একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। আসানসোল ইলেকশনে নরেশ বলে আমাদের নরেন যে এমএলএ, তাকেও বেরোতে দেয়নি। আর বেরোতে দেয়নি বলে ওর কনস্টিটিউয়েন্সি থেকে 1 লক্ষ ভোটেও জিতেছে 14 না। আর কেষ্টকে তো কোনোদিন বেরোতে দেয় না, কেষ্টকে তো আটকে রেখে দেয়। তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? মধ্যরাতে কেন যাচ্ছ? বাড়িতে বাড়িতে লুকিয়ে মধ্যরাতে ঢুকে পড়ছে, নিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব করছে। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুনবো। मनाया जा रहा है। इस स्मृति दिवस को मनाने का उद्देश्य सामाजिक सद्भाव, मानव सशक्तिकरण और एकता को बढ़ावा देना है। 15 अगस्त 1947 के दिन हमने औपनिवेशिक शासन की बेड़ियों को काट दिया था। उस दिन हमने अपनी नियति को नया स्वरूप देने का निर्णय लिया था। उस शुभ दिवस की वर्षगांठ मनाते हुए हम लोग सभी स्वाधीनता सेनानियों को सादर नमन करते हैं। उन्होंने अपना सर्वस्व बलिदान कर दिया ताकि हम सब एक स्वाधीन भारत में सांस ले सके। भारत की आज़ादी हमारे साथ साथ विश्व में लोकतंत्र के हर समर्थक के लिए उत्सव का विषय है। जब भारत स्वाधीन हुआ तो अनेक अंतर्राष्ट्रीय नेताओं और विचारकों ने हमारी लोकतांत्रिक शासन प्रणाली की सफलता के विषय में आशंका व्यक्त की थी। उनकी इस आशंका के कई कारण भी थे। उन दिनों लोकतंत्र आर्थिक रूप से उन्नत राष्ट्र तक ही सीमित था। विदेशी शासकों ने वर्षों तक भारत का शोषण किया था। इस कारण भारत के लोग गरीबी और अशिक्षा से जूझ रहे थे। लेकिन भारतवासियों ने उन लोगों की आशंकाओं को गलत साबित कर दिया। भारत की मिट्टी में लोकतंत्र की जोड़ें लगातार गहरी और मजबूत होती गई। अधिकांश लोकतांत्रिक देशों में वोट देने का अधिकार प्राप्त करने के लिए महिलाओं को लंबे समय तक संघर्ष करना पड़ा। लेकिन हमारे गणतंत्र की शुरुआत से ही भारत ने सार्वभौमिक वयस्क मताधिकार को अपनाया। इस प्रकार आधुनिक भारत के निर्माताओं ने प्रत्येक वयस्क नागरिकों को राष्ट्र निर्माण की सामूहिक प्रक्रिया में भाग लेने का अवसर प्रदान किया। भारत को यह श्रेय जाता है कि उसने विश्व समुदाय को लोकतंत्र की वास्तविक क्षमता से परिचित कराया। मैं मानती हूँ कि भारत की ये उपलब्धि केवल संयोग नहीं थी। सभ्यता के आरंभ में ही भारत भूमि के संतों और महात्माओं ने सभी प्राणियों की समता व एकता पर आधारित जीवन दृष्टि विकसित कर ली थी। महात्मा गांधी जैसे महानायक के नेतृत्व में हुई स्वाधीनता संग्राम के दौरान हमारे प्राचीन जीवन मूल्यों को आधुनिक युग में फिर से स्थापित किया गया। इसी कारण से हमारे लोकतंत्र में भारतीयता के तत्व दिखाई देते हैं। गांधी जी सत्ता के विकेंद्रीकरण और जनसाधारण को अधिकार संपन्न बनाने के पक्षधर थे। দ্রৌপদী মুর্মুর জাতির উদ্দেশ্যে ভাষণ আপনারা শুনছিলেন, কিন্তু আজকে নিঃসন্দেহে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একেবারে পাশে দাঁড়ালেন তিনি অনুব্রত মণ্ডলের। যখন তিনি বলছেন যে কি করেছে কেষ্ট, এক কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট জন্মাবে, কেষ্টরা এজেন্সিকে ভয় পায় না। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথমবার একেবারে তার পাশে দাঁড়িয়ে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরশুদিন কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘরবন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। আসানসোল ইলেকশনে নরেশ বলে আমাদের নরেন যে এমএলএ, তাকেও বেরোতে দেয়নি, আর বেরোতে দেয়নি বলে ওর কনস্টিটিউন্সি থেকে 1 লক্ষ ভোটেও জিতেছে 74 না। আর কেষ্টকে তো কোনোদিন বেরোতে দেয় না, কেষ্টকে তো আটকে রেখে দেয়। তো কেষ্টকে জেলে আটকালে কি হবে? মধ্যরাতে কেন যাচ্ছ বাড়িতে বাড়িতে লুকিয়ে? মধ্যরাতে ঢুকে পড়ছে, নিয়ে বাড়িতে গিয়ে তাণ্ডব করছে। কেষ্টর বাড়িতে তো পুরো তাণ্ডব করেছে এবং যা ইচ্ছে তাই এক কথা বলছে, নানা রকম ভোট চলছে দেশে। মনে রাখবেন, সেগুলো যাতে আমি প্রতিবাদ করতে না পারি তাই এসব এজেন্সির ভয় দেখাচ্ছে। আমি মনে করি কেষ্টরা ভয় পাবে না, একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে, এটা বিজেপি জেনে রেখো। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন দেখুন। অনুব্রত যদি টাকা চুরি করে কালীঘাটে না পাঠায়, তাহলে তার ভাইপো আর ভাইপো বউয়ের আর মমতার বংশের এত ঠাটবাট হয়, এত রাজপ্রাসাদ তৈরি হয়? আমরা সবাই জানি। একদিকে ভাইপো বলছে জিরো টলারেন্স, আমরা দুর্নীতির দিকে নেই, আর সবাই জানে দুর্নীতির যে কারখানা ভাইপো আর পিসি মিলে বানিয়েছেন অনুব্রত তার নাট বল্টু। তাহলে মমতা কি চাইবেন তার নাট বল্টু ঢিলে হয়ে যাক? স্বাভাবিকভাবে তিনি মনে করছেন ঢিলে হয়ে গেছেন, টাইট দিয়ে আরো। কিন্তু আসলে তৃণমূল একটা দুর্নীতির চক্র, সুতরাং মমতা ব্যানার্জি অনুব্রত ছাড়া চলবে না, তৃণমূলের এরকম চোর চোরটা ছাড়া চলবে না। এজন্য আমরা বলছি যে আসলে এরা সব হচ্ছে সামনের সাইনবোর্ড, কিন্তু মমতা ব্যানার্জি বলেছিলেন আমাকে দেখে এদেরকে ভোট দাও। এটা পরিষ্কার, মমতা ব্যানার্জি হচ্ছে এই ডাকাতদের রানী। একদিকে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানো আর অন্যদিকে একেবারে বিজেপির নেতাদের প্রতি শানিত তীব্র আক্রমণ, একেবারে যৌথ পন্থা নিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলছেন যে বিজেপির নেতারা মির্জাফর গদ্দাররা শুধু হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার এখন শুধু হুমকি দিচ্ছে, বলছে এই তো দিল্লি গিয়ে 50 জনের নাম দিয়ে এসেছি, এতবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে। নাম না করে শুভেন্দু অধিকারীকে আজকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। আর বিজেপি নেতাদের কথা কি বাপ রে বাপ, একটা কত ছোট, কারো আবার একটা হাত ছোট, কারো আবার একটা চোখ একটু টেরা। এবার বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি, এই তো গিয়ে দিল্লিতে 50 জনের নাম দিয়ে এলাম, এই তো 200 জনের নাম দিয়ে এলাম, এই তো 400 জনের নাম দিয়ে এলাম, এই তো কারো এলাকায় যাচ্ছে মিটিং করছে, করা হচ্ছে কাল তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে দেখবি। কে বলছে? বিজেপির নেতারা, মির্জাফররা, গদ্দাররা, যারা একদিন যাদের আমরা আশ্রয় দিয়েছিলাম, মায়ের আশ্রয় দিয়েছিলাম। নেচে নেচে কথা বলছে, ধাইকিরি। আমি পঙ্কজ রায়ের কাছে আসবো। প্রায় 1 ঘন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই প্রশ্ন বারে বারে আপনারা করে এসেছেন অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, যে দল কি অবস্থান নিচ্ছে, দল কি অনুব্রত মণ্ডলের পাশে রয়েছে নাকি তার বিরোধিতা করছে। আজকে একেবারে দর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পাশে আগেও যেমন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকের দিনও ঠিক ততটাই রয়েছে। আসলে দেখুন, 2 জন অ্যারেস্ট হয়েছেন, এক পার্থ চট্টোপাধ্যায়, এক অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যে স্ট্যান্ড, অনুব্রতর ক্ষেত্রে স্ট্যান্ডটা কিন্তু পাল্টে গেল। কারণ মনে হয় পার্থবাবু প্রোগ্রামিটা ঠিক মতো দিতে পারেননি। তার মানে এরকম হবে কেন? এইরকম তো মহাসচিব মাইন্ডিড, তিনি একজন জেলার সভাপতি আর তিনি মহাসচিব, মহাসচিবের পাশে নেত্রী দাঁড়াচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে তাহলে পার্থবাবু যা করেছে পুরো কাজটাই উনি স্বীকার করে নিচ্ছেন, পরোক্ষভাবে ঘটনাটা ঘটেছে। আর অনুব্রত মণ্ডল, তার 40টার উপরে 45টার উপরে সম্পত্তি পাওয়া যাচ্ছে, যে একটা মুদি দোকানের মালিক থেকে এই বিপুল পরিমাণ অর্থের মালিক হলো, কোথা থেকে গরু এলো কোথায় গেল, তার মাঝখান থেকে যে আনঅ্যাকাউন্টেড মানি যে ফুলে পেঁপে উঠেছে, সেটা সিবিআই এবং ইডি তারা কিন্তু কেউ মধ্যরাতে যায়নি। এটা উনি মিথ্যা কথা বলছেন। যিনি গিয়েছেন তাদের এখানে এসএসকে প্রত্যাখ্যান করেছে, তারপর তিনি সিবিআই দপ্তরে না গিয়ে
গত 10 বারে মাত্র দেবনারায়ণ একবার সরকার। গেছেন, উনি থামলে তিনি তো? ফিরে গেছেন। তাকে গ্রেফতার করার মতো জায়গায় আছে বলেই দেবনারায়ণ তাকে সরকার দেওয়া হয়েছে। আচ্ছা, আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো, তবে তার আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। একেবারে দর্থহীন ভাষায় সুকান্তদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট তৈরি হবে। কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হলো একেবারে বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পাশে রয়েছেন অনুব্রত মণ্ডলের। দেখুন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এবং আমরা জানি যে তৃণমূল কংগ্রেস এরকম হাজার হাজার কেষ্ট তৃণমূল কংগ্রেসে আছে যারা চুরি করে, গরু পাচার করে, কয়লা পাচার করে, কয়লা বিক্রি করে বড়লোক হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যে যার সাজানো বাগান, সেই সাজানো বাগান নষ্ট হতে বসেছে। কারণ কেষ্ট যদি মুখ খুলে দেয় একবার যদি গরুর টাকা, সেই টাকা কেষ্ট কোথায় পাঠাতো, তো স্বাভাবিকভাবেই সেই জন্য মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন এবং কেষ্টর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু বাঁচাতে পারবেন না। চোরের মায়ের বড় গলা জানতাম, এখন চোরের দিদিরও বড় গলা হয় দেখতে পাচ্ছি। কিন্তু পাশাপাশি সুকান্তদার নাম তিনি করেননি, কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকে বলছেন যে নিশানা আসলে শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলছেন যে বিজেপির নেতারা মির্জাফর গদ্দাররা এখন তো শুধু হুমকি দিচ্ছে আর ভয় দেখাচ্ছে। মায়ের মতো আশ্রয় দিয়েছিলাম, সেই গদ্দার হুমকি দিয়ে বলছে দিল্লিতে গিয়ে 50 জনের নাম দিয়ে এসেছি। দেখুন, চুরি করলে পরে তাদেরকে তো জেলে যেতেই হবে, সে যেই চুরি করুক না কেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে রাগ করার কোনো অসুবিধা নেই। উনিও তো একসময় কংগ্রেস থেকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। শুভেন্দু অধিকারীও সেরকম তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসছেন। তারটা ভালো কাজ আর শুভেন্দু অধিকারীরটা খারাপ কাজ, এটা তো হতে পারে না যুক্তিযুক্ত। তো রাগ করে লাভ নেই। তৃণমূল কংগ্রেসে যারা চুরি করেছে প্রত্যেক চোরকে জেলে যেতে হবে, যেই চুরি করুক না কেন। মোদিজির রাজত্বে তারও নিস্তার নেই। অনেক ধন্যবাদ সুকান্তদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম। আমি দ্রুত একবার দেবনারায়ণ সরকার, আমি মানে সুকুমার রায়ের সঙ্গীহারা কবিতাটা এক্ষুনি মনে পড়ে গেল। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি, যে সবার তুমি খুঁত পেয়েছো, নিখুঁত কেবল নিজে। এই যে মানে মিস্টার অধিকারী হোক আর এ হোক, এরা সবই চোরের হোক। আর এই কয়লা গরু কোথা থেকে আসে? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। তাহলে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ এবং রাজনৈতিক নেতা বিএসএফ প্রশ্ন তুলছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছে না, অনুব্রত মণ্ডলের পাশে কেন দাঁড়াচ্ছে? প্রশ্ন না, এরা কোথায়? এরা নেই। এরা এখানে পরিষ্কার। পশ্চিমবঙ্গের পুলিশ শুধু দায়ী, জেলা সভাপতি কারা দায়ী? আরে বাবা, মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে কেন? আরে আপনাদের সংবাদ হচ্ছে এই যে মিডিয়ার সংবাদ সূত্র থেকে। কেন সিবিআইডি কি মিডিয়াকে বলবে? সিবিআইডি কাকে বলবে? তথ্য অন পেপারস, তথ্য কে বলবে? কাগজ আছে, কখনো বলে না। সিবিআইডি কখনো বলে না, এরা বলবে বিচার বিভাগকে শুধু একটা তথ্য তৈরি করে। তার থেকেই তো আরে বাবা, এর 20 বছর আগে কি ছিল? আরে 20 বছর আগে তো ও বামফ্রন্টের আমল, 2000 সালের দিকে। তাহলে বামেদের সময় উনি গরু চুরি করে, বামের শুদ্ধ। সেই সময় গরু পাচার হয়েছে, সেই সময় উনি 50 বিঘা জমির মালিক, আর তখন বামেরা শুদ্ধ। এ কি হচ্ছেটা কি? কোথা দিয়ে আপনি তো গরু কি গাছে উঠছে? গল্পের গরু গাছে উঠছে না, কিন্তু গরু সেই সীমানা কিভাবে পেরোচ্ছে সেইটা প্রশ্ন। আমি চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো। দুটো বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, চন্দনদা একেবারে পাশাপাশি রাখুন। নজরুল মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির বোধহয় প্রায় 6 দিনের মাথায় একেবারে বলছেন যে যদি কেউ অন্যায় করে থাকে একেবারে তার শাস্তি হোক, তাতে আমার কিছু যায় আসে না। আবার আজকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির 3 দিনের মাথায় বলছেন যে কি অন্যায় করেছিল, কেন গ্রেফতার করা হলো কেষ্টকে, একটা কেষ্টকে গ্রেফতার হলে লক্ষ কেষ্ট জন্মাবে। মানে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যখন দূরত্ব তৈরির ইঙ্গিত সেই বক্তব্য থেকে পাওয়া গেছিল, আজকে অনুব্রত মণ্ডলের একেবারে পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি বলে মনে হয় চন্দনদা? দেখো, একটা কথা শুভজিৎ, আমি ভেরি ইন্টারেস্টিংলি বলতে পারি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা যে রাজনৈতিক এবং দুর্নীতি পরায়ণদের পাশে থাকা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পার্থ চট্টোপাধ্যায়, অধীরবাবু বারবার একটি কথা বলেছেন, আমরাও যেটা বলি, এটা ইন্টারনাল একটা কনফ্লিক্টের ফসল। পার্থ চট্টোপাধ্যায়কে একভাবে জাজমেন্ট করা হয়, অনুব্রত মণ্ডল তার বিরুদ্ধে ব্যাপক মামলা এবং তার ক্ষেত্রে জাজমেন্টটা সম্পূর্ণ আলাদা। আমি বারবার একটি কথা তোমাকে বলতে পারি যে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রকৃত বার্তাটা দিলেন যে মুখ্যমন্ত্রী কাদের পাশে আছে। অনুব্রত মণ্ডল সম্পর্কে তো প্রথমেও গিয়েছেন, যে প্রথমে বলেছেন চন্দনা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালো সংগঠক আমি লাস্ট অব্দি তার পাশে থাকবো। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল সম্পর্কে আগেও বলেছেন।
হ্যাঁ, আমি 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 এই প্রসঙ্গটাই বলছি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে যে দুর্নীতির পাশে দাঁড়ালেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটি কথা তোমাকে বারবার বলতে হবে, সেটা হচ্ছে উনি যে বিরোধী গোষ্ঠীকে ব্যাপক রকম দায়ী করছে ব্যাপারটা তো তা নয়, বাস্তব ক্ষেত্রে প্রমাণিত সত্য হচ্ছে। আমি অবশ্যই বলবো ইডি সিবিআই এদের নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে সারা ভারতবাসী, কিন্তু এখানে এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে মানুষের কাছে পরিষ্কার। দশমবার যাকে সমন পাঠাবার পরে শুধুমাত্র একবার যিনি অ্যাটেন্ড করেন তার থেকে বোঝা যায় কিভাবে টলারেন্স মনোবৃত্তি কিভাবে তাকে হেল্প করা হতো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা লোকাল মমতা ব্যানার্জি প্রশাসন কিভাবে চন্দন বাস্তব অবস্থাটা হচ্ছে এই যে দুর্নীতিকে সমর্থন করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্যে পরিষ্কার। চন্দন বাবু, আপনাকে খুব খুব ভালো ভালো দুর্দান্ত ভাষণ দিলেন, আমি আপনাকে সমর্থন করি। ঠিক, ইডি সিবিআই নিরপেক্ষতাকে আপনি মেনে নিচ্ছেন না এবং বারবার বললেন, আবার বলছেন আবার বলছেন আবার বলছেন অনুব্রত প্রশ্ন হচ্ছে অনুব্রতকে তো দোষী সাব্যস্ত করা হয়নি, তাকে পলিটিক্যালি আমার প্রশ্ন না, ইডি সিবিআই ধরলেই হয়ে গেল। ইডি সিবিআই আপনি বলছেন ইডি সিবিআই ঠিক করছে না, আবার বলছে অনুব্রতকে ধরলো কেন? আচ্ছা, ওটা ঠিক করেছে, এটাকে হয় কখন? না আপনি তো বলছেন আপনার ঝাড়খণ্ডের মাত্র একজন এমএলএ কে সাসপেন্ড করে দিলেন, আপনি কনফিউজ চন্দন দা, আপনি কনফিউজ, আপনার বক্তব্য মানাচ্ছে না। পার্থবাবু তো আপনাদের দলের না পার্থবাবুকে কেউ সমর্থন করছে না, মমতা ব্যানার্জি বলেনি, চন্দনদা মমতা ব্যানার্জি বলেনি, তাতে এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা নিশ্চয়ই ওটা নিয়ে সমর্থন করি, রোদে পুড়ে আন্দোলন করছে তাদের কাছে ক্ষমা চান। না অনুব্রত সম্পর্কে পার্থ সম্পর্কে মমতা ব্যানার্জি একটা কথা বলেনি, আপনি মুখ্যমন্ত্রীর মুখে একটা কথা বসাবেন না, তবে আপনার বক্তব্য কিন্তু আপনার বক্তব্য সঠিক নয়, আপনি বলে যাচ্ছেন ইডি সিবিআই ঠিক মতো কাজ করছে না, আবার বলছেন অনুব্রত ঠিক। আমি পঙ্কজের কাছে আসবো একেবারে, কারণ যেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এক তো ঝাড়খণ্ডের উদাহরণ দিচ্ছেন, তার আগে মহারাষ্ট্রের উদাহরণ দিয়েছেন যে 10 কোটি টাকা করে খরচ করা হচ্ছে, এই টাকা কোত্থেকে আসছে সরকার চালানোর জন্য, তারও ইডি তদন্ত কেন করছে না, এবং রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে সরব। না আমি তার আগেও একটা কথা বলবো, উনি যে 21শে জুলাইয়ের কথা বলছেন, মনীশ গুপ্তকে মন্ত্রী করে এমপি করে উনি তো শহীদদের অপমান করেছেন, উনি শহীদদের অপমান করেননি, তাহলে মনীশ গুপ্ত বলির আজকে উনি বলির আর ভিক্টিমাইজ হবেন কেন? দ্বিতীয়ত হচ্ছে যে আজকে সেক্রেটারি থাকলে ভিক্টিমাইজ হবে আন্ডার দি কন্ট্রোল অফ সিপিএম। না আপনি ওইভাবে বলতে পারেন না, মনীশ গুপ্ত রাজনৈতিক নেতা বিষয়টা হচ্ছে মনীশ গুপ্ত একজন সেই জায়গায় দাঁড়িয়ে উনি চিফ সেক্রেটারি, আপনি মনীশ গুপ্ত পরে দোষ দিচ্ছেন কেন? এবং সিবিআই কে আর উনি ভয় পাচ্ছেন কেন? প্রত্যেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পরে দেখুন 7:30টায় সারাদিন চোখ রাখুন এবিপি আনন্দে।